তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লুসিগো নামের একটা ছেলেকে, যে কিনা চীনের সাংঘাই শহরে তার ফ্যামিলি নিয়ে বাস করে। আসলে তার পুরো ফ্যামিলিতে তার বাবা মাকে বাদ দিলে তার একটা ছোট বোন এবং একজন দাদি আছে। আসলে আমরা জানতে পারি তার বাবা মা এখনও অনেক বেশি রোমান্টিক, আর তারা সবাই মিলে চীনের সেই শহরের ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা নুডলসের দোকান দেয়। আসলে অন্য সাধারণ ফ্যামিলির মতো লুসিগোর ফ্যামিলিরও তেমন কোনো চাহিদা নেই, খুবই সাধারণভাবে তারা একটা লাইফ লিড করছিল। তবে লুসিগো কোনোভাবেই এগুলো মেনে নিতে পারছিল না। তার প্ল্যানিংটা একটু ভিন্নই ছিল। সে আসলে জীবনে কিছু একটা করতে চাইছিল। সে জিন নামের একটা মেয়েকে খুব বেশি পছন্দ করত। এই জন্য তাকে একটা নজর দেখার জন্য তার বন্ধু ফ্যাটির সঙ্গে সবসময় গিয়ে রাস্তার পাড়ে দাঁড়িয়ে থাকতো। আজকেও সে জিনকে দেখার জন্য তার বন্ধুকে নিয়ে ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিল। আর যখন সে এক নজর জিনকে দেখতে পারে তখন সে পাগলের মতো অন্য একটা দুনিয়ায় হারিয়ে যায়। আর এরপর তারা দুজন তাকে ফলো করতে করতে একটা স্কুলে চলে আসে, যেখানে জিন একজন কাউন্সিলর হিসেবে কাজ করে। আসলে এখানে বয়স্ক মানুষদেরকে জিন এইটা বোঝানোর ট্রাই করতো যে তাদের বেঁচে থাকাটা কতটা ইম্পর্টেন্ট। এখানে সে ফ্যামিলি নিয়ে তাদেরকে বিভিন্ন রকমের ইনফরমেশন দিত, ফ্যামিলিতে বাবা মায়ের গুরুত্ব কত বেশি সেই ব্যাপারে তাদেরকে বোঝানোর ট্রাই করত। যদিও তার বন্ধু ফ্যাটি এগুলো শোনার পরে ঘুমিয়ে পড়েছিল, তবে লুসিগো খুবই মনোযোগ দিয়ে তার সমস্ত কথাগুলো শুনছিল। তবে তখন আমরা দেখতে পারি জিনের বস তাকে ডেকে বাইরে নিয়ে যায় আর তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। আসলে আমরা জানতে পারি জিনের কাজ হচ্ছে মানুষজনকে মোটিভেট করে তাদের প্রোডাক্টগুলো সেল করা। তবে এই সমস্ত ব্যাপারগুলো যখন হচ্ছিল তখন লুসিগোর বন্ধু ফ্যাটি লুসিগোকে বলে যে তোমার এখন গিয়ে তাকে যেই কোনো ওয়েতে এই প্রবলেম থেকে বের করা উচিত। তবে যখন সে সামনে গিয়ে দাঁড়ায় তখন সে বুঝতেই পারছিল না সে আসলে কি বলবে। এই জন্য সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে আর সে বেকুবের মতো সেখানে দাঁড়িয়েছিল। আর অন্যদিকে যেহেতু জিন এখন পর্যন্ত একটা প্রোডাক্টও সেল করতে পারেনি, এই জন্য তার মনটাও প্রচণ্ড খারাপ হয়েছিল। অন্যদিকে আমরা কোর্টের একটা সিন দেখতে পারি যেখানে কিম নামের একটা উকিল ছিল। আসলে কিম নামের এই উকিলটা একটা জুতো কোম্পানির বিরুদ্ধে এই কেসটা করেছিল, কারণ এই জুতো কোম্পানি একটা স্পেশাল ধরনের জুতো বানাতো যেই জুতোর মধ্যে অটোমেটিকলি হিটিং সিস্টেম দেওয়া হতো। আর এই জন্য একটা লোক হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। আর সেই লোকটার ওয়াইফই প্রচণ্ড আপসেট হয়ে এই কোম্পানির বিরুদ্ধে মামলাটা করেছিল। আমরা দেখতে পারি কিম এখানে তার দলিল প্রমাণ শো করা শুরু করে। আর একটা পর্যায়ে কিম এই জিনিসটা অলমোস্ট প্রমাণই করে ফেলে যে আসলে এই জুতার কোম্পানিটা যেই জুতাগুলো বানায় সেগুলো দুনিয়ার জন্য হার্মফুল হতে পারে, মানে সেগুলোর জন্য যেই কারো মৃত্যু হতে পারে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আদালত সেই জুতো কোম্পানিকে কয়েক সপ্তাহ সময় দেয় যাতে করে তারা তাদের পক্ষের প্রমাণগুলো জোগাড় করে এখানে পেশ করতে পারে। তবে এরপরে যখন এখান থেকে বেরিয়ে কিম কোনো একটা জায়গায় যাচ্ছিল তখন আমরা দেখতে পারি মিস্টার লু, মানে সেই জুতো কোম্পানির মালিক তাকে কল দেয়। আর এই মালিক তাকে $3 মিলিয়ন দেওয়ার জন্য রাজি ছিল, তবে তাকে শুধুমাত্র পক্ষটাকে বদলে ফেলতে হবে। আসলে তাকে এই জিনিসটা এখন কোর্টে প্রমাণ করতে হবে যে জুতো কোম্পানি আসলে যেই কাজটা করছে সেটা সঠিক কাজ। এখন কিম এতগুলো টাকার লোভ একেবারেই সামলাতে পারছিল না, এই জন্য সে এটার জন্য রাজিও হয়ে যায়। তবে সে তাকে শর্ত দিয়ে বলে দেয় যে টাকা ট্রান্সফার করার জন্য সে তাকে অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে। এরপরে কিম চলে আসে সোজা জিনের সঙ্গে মিট করার জন্য। আর তার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে তাকে জিজ্ঞেস করে যে তার বলা মতো তার ব্যাংকের কার্ডগুলো সে নিয়ে এসেছে কিনা। আসলে তখন আমরা জানতে পারি যে আসলে জিনের মা কিমের থেকে টাকা হাওলাত নিয়েছিল, তবে সেই টাকাগুলো পরিশোধ করতে না পারার জন্য এখন সে তার মেয়েকে কিমের সঙ্গে বিয়ে দিতে চাইছে। তবে জিন এই বিয়েতে একেবারেই হ্যাপি ছিল না, সে কিমকে একেবারেই পছন্দ করতো না। এই জন্য এখন সে এখানে বলতে এসেছিল যে সে তাকে বিয়ে করতে চায় না। তবে আমরা দেখতে পারি কিম তার কথা একেবারেই পাত্তাই দেয় না, আর সে তাকে ধমকাধমকি করে বলে যে যেই কোনো ওয়েতে তাকেই বিয়ে করতে হবে। আর তখন আমরা জানতে পারি যে সে কিমের ব্যাংক অ্যাকাউন্টটা সেই ফ্রডের টাকাগুলো আনার পেছনে ইউজ করতে চাইছিল, কারণ সে যদি নিজের অ্যাকাউন্টটা ইউজ করে তাহলে হয়তোবা সে ধরা পড়ে যেতে পারে। তবে যখন তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছিল তখন দূর থেকে দাঁড়িয়ে লুসিকো এই সমস্ত ব্যাপারটা দেখতে পারে, মানে তার মনে হচ্ছিল যে তাদের দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক অবশ্যই আছে। আর এরপরে জিনের কার্ডটা নিয়ে কিম একটা পিকচার ক্লিক করে সেটা জুতো কোম্পানির মালিক মিস্টার লুকে পাঠিয়ে দেয়। আর এরপর যখন তারা দুজন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি লুসিকো সাইকেল দিয়ে তাদেরকে ফলো করা শুরু করে। সে তাদের দুজনের পিকচারও ক্লিক করার ট্রাই করে। তবে যখন কিম এই জিনিসটা দেখতে পারে তখন সে গাড়ির স্পিড একটু বাড়িয়ে দেয় আর একটা টানেলের মধ্যে চলে যায়। তবে আমরা দেখতে পারি লুসিকো কোনোভাবে তাকে ছাড়তে চাইছিল না, সেও শর্টকাট রাস্তার ইউজ করে তাকে ফলো করেই যাচ্ছিল। এরপরে কিম জিনকে একটা হসপিটালের সামনে নামিয়ে দেয়। তবে তখনই এখানে লুসিকো চলে আসে আর সে বারবার করে আবারও কিমের পিকচার ক্লিক করা শুরু করে। তবে যখন কিম এই জিনিসটা দেখতে পারে তখন সে একটু বেশি নার্ভাস হয়ে যায়, এই জন্য সে জোর করে লুসিকোর হাত থেকে ফোনটাকে কেড়ে নেওয়ার ট্রাই করে। তবে এই হাতাহাতি করার মাঝখানে হঠাৎই লুসিকোর ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সে সেখান থেকে সোজা ব্রিজটার নিচে এসে পড়া শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পারি কিমের গাড়িটারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এইটা, যখন লুসিকো ব্রিজ থেকে নিচে পড়ে যায় তখন সে মাটিতে না পড়ে সোজা মাটি ফুটো করে
অন্য একটা দুনিয়াতেই চলে আসে। এখানে সে দেখতে পারে প্রত্যেকটা জিনিস জীবিত। এই জন্য সে খুবই কিউরিয়াস হয়ে সমস্ত ব্যাপারগুলো দেখা শুরু করে। আর যখন সে ঘর থেকে বেরিয়ে একটা খেলার মাঠে চলে আসে, তখন এখানে সে ছোট্ট একটা খেলনা পেয়ে যায়। আর যেহেতু এই খেলনাটা তার অনেক বেশি পছন্দ হয়েছে, এই জন্য সে এটা পকেটের মধ্যে ভরে ফেলে। তবে তখনই সাইডে সে একটা দরজা দেখতে পারে, আর যখন সে দরজার মধ্যে ঢুকে যায়, তখন সে আবারও তার দুনিয়াতে ব্যাক করে। তবে এখন পর্যন্ত লুসিকো এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছিল না যে তার পকেটে যেই খেলনাটা ছিল, সেই খেলনাটা হচ্ছে একটা জাদুকরি খেলনা, যেটা কিনা তার যেই কোনো 3টা উইশ পূরণ করতে পারবে। আসলে এই সমস্ত ঘটনাটা লুসিফারের কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল, কারণ সে বুঝতেই পারছিল না তার সাথে হয়েছিলটা কি। কারণ সে এখন সেই ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছে যেই ব্রিজ থেকে সে নিচে পড়েছিল, আর তার চোখের সামনে কিমকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কারণ তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু অন্যদিকে সে এখন পর্যন্ত সেখানে সহি সালামতে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমরা দেখতে পারি জিন ফাইনালি চলে আসে সেই হসপিটালের মধ্যে, যেই হসপিটালে তার মাকে ভর্তি করানো হয়েছিল। আসলে তার মা কিছু পাওনাদারের টাকা সময় মতো পরিশোধ করতে না পারার জন্য তার মাকে তারা আচ্ছা রকম করে ধোলাই করেছে, যেই জন্যই এখন তাকে হসপিটালে এসে ভর্তি হতে হয়েছে। যদিও তার অবস্থা দেখার পরে জিন তাকে বলছিল যে এখন টাকা বাঁচানোর সময় না, এখন তোমাকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে দেখানোর সময়। তবে তার মা কোনোভাবেই তার কথা শুনতে চাইছিল না। সে তাকে বলছিল যে এখন পর্যন্ত আমি $6 লাখ ঋণের মধ্যে আছি, সো আমি কোনোভাবেই আর বেশি ঋণের মধ্যে যেতে চাই না। এখন টাকা খরচ করার সময় না, এখন টাকা বাঁচানোর সময়। এই জন্য জিনকেও বাধ্য হয়ে এই সরকারি হাসপাতালেই লাইনে দাঁড়াতে হয়। অন্যদিকে যখন রাতের বেলায় লুসিকো তার বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে তার পুরো ফ্যামিলির ডিনারের জন্য বসে আছে। এই জন্য তারা সবাই খাবার দাবার খাওয়া শুরু করে। আর খাবার দাবার খাওয়ার মাঝখানে তারা তাদের পাশের দোকানটাকে কিনে ফেলার ব্যাপারে কথাবার্তা বলছিল। আসলে তাদের স্বপ্ন ছিল তারা সেই পাশের দোকানটাকে কিনে তাদের দোকানের সঙ্গে মিলিয়ে বড় একটা রেস্টুরেন্ট দিবে। আর এমন কথাবার্তা বলতে বলতেই তারা লুকিয়ে সেই ঘরের মধ্যেই চলে আসে। আর এখানে এসে তারা আবারও গল্পগুজব করা শুরু করে। তারা আসলে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করছিল যে কোন জায়গায় তারা বেড রাখবে, কোন জায়গায় সোফা রাখবে, কে কোথায় ঘুমাবে। আর এগুলো ডিসকাশন করে তারা আবারও তাদের রুমের মধ্যে চলে আসে আর তাদের ডিনারটা কমপ্লিট করে। এরপরে যখন লুসিকো তার রুমের মধ্যে এসে শুয়ে পড়ে, তখন সে সেই খেলনাটাকে ভালো করে দেখা শুরু করে, যেই খেলনাটা সে অন্য দুনিয়া থেকে পেয়েছিল। আসলে সেই জিনিসটা বুঝতেই পারছিল না যে এইটা দিয়ে করেটা কি। এই জন্য যখন সে ভালো করে এটা চেক করে, তখন সে একটা স্টার্ট বাটন পেয়ে যায়। আর যখনই সে স্টার্ট বাটনে ক্লিক করে দেয়, তখন এই খেলনার মধ্য থেকে একটা কার্ড বেরিয়ে আসে, যেখানে তাকে একটা উইশ করতে বলা হয়। তবে যখন লুসিকো ভালো করে কার্ডটাকে চেক করে, তখন সে বুঝতেই পারছিল না এটা আসলে কিভাবে কাজ করে। এই জন্য যখন সে কার্ডটাকে উল্টায়, তখন এটার পেছনে সে একটা হাঁসের পিকচার পেয়ে যায়। আর এই জন্য সে হাঁসের মতো শব্দ করা শুরু করে। আর এইটা করার জন্য আমরা একটু পরে দেখতে পারি সে সত্যি সত্যি একটা বড় হাঁসে কনভার্ট হয়ে যায়। এই জন্য লুসিকোর নিজেও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। আর সেই খেলনাটাকে বারবার করে হাঁসের আওয়াজে চিৎকার করে করে বলছিল যে আমি আসলে জিনের বয়ফ্রেন্ড হতে চাই, তবে ভুল করে আমি হাঁসে কনভার্ট হয়ে গিয়েছি। তবে সেই খেলনার ব্যাটারিটা শেষ হওয়ার জন্য সেই খেলনাটা আর কাজই করছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে লুসিকোর মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর সে সারা রাত সেই খেলনার পাশে বসে কান্নাকাটি করা শুরু করে। তবে যখন গভীর রাত হয়ে যায়, তখন কিছু জোনাকি পোকা এসে এই খেলনাটার উপরে বসে, যেই জন্য এই খেলনাটা অটোমেটিকলি আবারও চালু হয়ে যায়। আর জিনের বয়ফ্রেন্ড হওয়ার যে উইশটা লুসিকো করেছিল, সেইটাও ফুলফিল করে দেওয়া হয়। এই জন্য পরদিন সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে আসে, তখন সে নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে সে নিজে পুরোপুরি কিমে কনভার্ট হয়ে গেছে, মানে জিনের বয়ফ্রেন্ড কিমে কনভার্ট হয়ে গেছে। আর তাদের ঘরের মধ্যে অন্য একটা লোককে দেখার পরে ঘরের মেম্বাররাও শক্ট হয়ে যায়, আর তারা তাকে বের করে দেওয়ার ট্রাই করে। তবে সে বারবার করে তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে সে হচ্ছে তাদের একমাত্র ছেলে লুসিকো। তবে কেউই তার কথায় বিশ্বাস করতে চাইছিল না। এই জন্য তাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য সে কালকে রাতের সমস্ত ঘটনাগুলো তাদেরকে ক্লিয়ার করে বলে। সে বলে যে কীভাবে সে একটা হাঁসে কনভার্ট হয়ে গিয়েছিল, আর এখন যখন সকালে উঠেছে তখন সে একটা অপরিচিত লোকে কনভার্ট হয়ে গেছে। তবে যেহেতু তবুও তার ফ্যামিলির কোনো মেম্বার তার কথায় বিশ্বাস করছিল না, এই জন্য সে এক এক করে তাদের সিক্রেটগুলো বলা শুরু করে। যেমন তার বাবা এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে স্মোকিং করে, তার দাদির একটা ইউটিউব চ্যানেলও আছে যেটা সে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এমনকি তার মায়ের ফেভারিট গানটাও সে গিয়ে শোনায়। তবে এতে করে কোনো লাভ হয় না, তার বাবা তাকে মেরে সেখান থেকে বেরিয়ে করে দেয়। তবে তারপরে তাদের মনে পড়ে যে যদি তাদের ছেলের রুমের মধ্যে এই অপরিচিত লোকটা শুয়ে থাকে, তাহলে তাদের ছেলে আসলে কোথায় গেল। এই জন্য তারা লুসিকোকে ভিডিও কল দেয়। তবে যখন সেই ভিডিও কলটা সেই লোকটাই পিক করে, তখন তারা আরও বেশি শক্ট হয়ে যায়। এদিকে হসপিটালের নার্স দেখতে পারে কিমের জায়গায় অন্য একটা লোক শুয়ে আছে। এটা দেখার পরে সে নিজেও পুরোপুরি কনফিউজ হয়ে যায়। সেও বুঝতে পারছিল না যে একটা রাতের মধ্যে পেশেন্ট কিভাবে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল।
অন্যদিকে আমরা দেখতে পারি লুসিকো কোনো রকমে লুকিয়ে লুকিয়ে তার বন্ধু ফ্যাটির ঘরের মধ্যে চলে আসে আর ফ্যাটিকে কালকে রাতে হয়ে যাওয়া সমস্ত ঘটনাগুলো ডিটেইলি বলে। তবে ফ্যাটির জন্য তার উপরে বিশ্বাস করা খুবই কষ্টকর ছিল, কিন্তু এরপরে যখন তাদের দুজন বন্ধুর মধ্যে সিক্রেটগুলো সে এক এক করে বলা শুরু করে তখন ফ্যাটি তার উপরে বিশ্বাস করা শুরু করে। অন্যদিকে লুসিকোর বাবা মা তার ছেলেকে খুঁজতে খুঁজতে ফাইনালি সেই হসপিটালে চলে আসে যেই হসপিটালে কিমকে ভর্তি করানো হয়েছে। আর এখানে এসে যখন তারা তার ছেলেকে পেয়ে যায় তখন তারা তাকে আদর যত্ন করা শুরু করে, তাকে খুবই মায়া ভরে ডাকা শুরু করে। তবে যদিও চেহারাটা লুসিকোর হয়ে গেছে কিন্তু বডিটা তো এখন পর্যন্ত কিমেরই আছে, এই জন্য কিম তাদের সঙ্গে খুবই বেয়াদবি করা শুরু করে। এগুলোর জন্য তারাও পুরোপুরি শক্ত হয়ে যায়। তবে এরপরে যখন সে আয়নায় নিজের চেহারাটা দেখে তখন সে নিজেও পুরোপুরি শক্ত হয়ে যায়। সে দেখতে পারে তার চেহারা সুরত পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। সে বুঝতেই পারছিল না যে কালকেও তো সে ঠিক ছিল, তাহলে আজকে তার সাথে কি এমন হয়ে গেল। আর তখনই হসপিটালে কিমকে খুঁজতে খুঁজতে দুইটা লোক চলে আসে। আসলে তারা চাইছিল সেই $3 মিলিয়ন কিমের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। তবে এখানে যখন তারা কিমকে পায় না তখন তারা চলে যাওয়ার ট্রাই করে। যদিও লুসিকো কিম এখন তাদেরকে আটকানোর অনেক ট্রাই করে, তবে এতে করে কোনো লাভই হয় না। আর যেহেতু তারা এমন উল্টাপাল্টা ব্যবহার হসপিটাল নোটিস করছিল এই জন্য তারাও দ্রুত তাকে বিদায় করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি লুসিকো তার বন্ধু ফ্যাটিকে নিয়ে চলে আসে তাদের রুমের কাছে। আর ফ্যাটিকো জানলা দিয়ে রুমের মধ্যে গিয়ে সেই খেলনাটাকে চুরি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপর তারা দুজন একটা নিরিবিলি জায়গায় চলে আসে। এখানে এসে তারা খেলনার উপরে থাকা ভাষাগুলোকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বোঝার ট্রাই করছিল। আসলে এই খেলনাটার উপরে লেখা ছিল এটা একটা জাদুকরি খেলনা, আর এই খেলনাটা যার হাতে থাকবে তার যেই কোনো 3টা উইশ এই খেলনাটা পূরণ করতে হবে। তবে একটা শর্ত হচ্ছে এই খেলনাটার কাছে উইশ 6 দিনের মধ্যে চাইতে হবে। যদি 6 নম্বর দিনে 6টার পরে কোনো উইশ করা হয় তাহলে সেই উইশটা পূরণ করা হবে না, তখন সময় শেষ হয়ে যাবে। আর যেই উইশগুলো সে অলরেডি পূরণ করবে সেই উইশের মধ্যেই সে সারা জীবন আটকা পড়ে থাকবে। এখন লুসিকো বুঝতে পারে যে যদি সে 6 দিনের মধ্যে রিভার্স উইশ না করে তাহলে সে কিমের বডির মধ্যেই আটকা পড়ে যাবে। তবে এখন তারা দুজন চিন্তা করা শুরু করে যে আসলে তাদের হাতে পুরো 6টা দিন আছে। এই 6 দিনে তারা চাইলে কি কি না করতে পারবে। তারা কিমের টাকা দিয়ে ফুর্তি করতে পারবে, যেখানে যেটা ইচ্ছা সেটা করতে পারবে, যেভাবে ইচ্ছা টাকা খরচ করতে পারবে, আর ফাইনালি কিমকে পুরোপুরি ফকির করে তাকে রাস্তায়ও নামিয়ে আনতে পারবে। তবে আমরা দেখতে পারি লুসিকো তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে না, এই সমস্ত কাজগুলো আমরা করতে চাই না, আমি শুধুমাত্র জিনের সঙ্গে একটু সময় স্পেন্ড করতে চাই। আর নেক্সট দিনে আমরা দেখতে পারি সে জিনের সঙ্গে মিট করার জন্য বিভিন্ন রকমের কাপড় ট্রাই করা শুরু করে। এরপর যখন সে জিনের সঙ্গে মিট করতে চলে আসে তখন জিন তাকে এটা ক্লিয়ারলি জানিয়ে দেয় যে তার মায়ের জোর করাতেই সে তার সঙ্গে মিট করতে এসেছে, এর বাইরে আর কোনো কথা নেই। তবে আমরা দেখতে পারি লুসিকো তার কথা পুরোপুরি ইগনোর করে দেয় আর তার সঙ্গে গিয়ে খাবার দাবার খাওয়া শুরু করে। তবে এখানে লুসিকো বাচ্চাদের মতো বিহেভ করা শুরু করে আর সে জিনকেও তার সঙ্গে এমনটাই করতে বলে। যদিও জিন প্রথমে এমনটা করতে না করছিল, তবে যখন সে আস্তে আস্তে এগুলো করা শুরু করে তখন সে নিজেও এনজয় করা শুরু করে। এখান থেকে তারা দুজন একটা ক্লাবে চলে আসে আর এখানে তারা নানান রকম করে ফুর্তি করা শুরু করে। জিনও মন খুলে এনজয় করছিল, না জানি কতগুলো বছর পরে সে আজকে হাসছিল। এখান থেকে তারা দুজন দৌড়ে একটা ছাদে চলে আসে আর এখানে বসে তারা গল্পগুজব করা শুরু করে, একে অন্যের দুঃখ সুখের আলাপ করা শুরু করে, একে অন্যের দুঃখ শেয়ার করা শুরু করে। আমরা দেখতে পারি জিন তাকে তার সমস্ত ডিফিকাল্টির কথা জানায়, সে কিভাবে তার জীবনটা পার করছে সেই ব্যাপারগুলো তাকে এক্সপ্লেন করে বলে। তাদেরকে দেখে মনে হচ্ছিল এমন একটা ভাব যেন তারা একে অন্যকে অনেক বছর ধরে চিনে আর তারা দুজন একে অন্যের খুবই ভালো বন্ধু। আর তখন আমরা দেখতে পারি লুসিকো তার দুর্বলতাগুলো বলা শুরু করে। সে বলে যে যখন আমি একটু বেশি ঘাবড়ে যাই তখন আমি কিছুই বলতে পারি না, এই জন্য আমি চুপই হয়ে যাই। তবে তখন জিন তাকে পরামর্শ দিয়ে বলে যে যখন তুমি একটু বেশি ঘাবড়ে যাবে তখন তুমি জোরে জোরে চিৎকার করে তোমার মনের কথাগুলো বলে দেবে, দেখবে এরপর আর তোমার মনের মধ্যে কিছু লুকিয়েই থাকবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে তারা দুজন ছাদে দাঁড়িয়ে চিৎকার করে করে যার যার মনের কথাগুলো স্পষ্ট করে বলে তাদের মন থেকে যত কষ্ট ছিল সেগুলো বের করে দেয়। এরপরে পরদিন সকালবেলা জিন লুসিকোকে বলে যে আসলে তোমার এই বাচ্চার মতো বিহেভিয়ারটার প্রেমে আমি পড়ে গেছি। যদিও প্রথম দিকে আমার খারাপ লেগেছিল, তবে এখন আস্তে আস্তে করে আমার ভালো লাগা শুরু হয়েছে। এইটা বলে সে তার কাছে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে কিস করার ট্রাই করে। তবে তখন কিমের শরীরটা জোরে একটা ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। আসলে আমরা জানতে পারি জিন ভালোবেসেছিল লুসিকোর মনকে, কিমের শরীরকে না। এই জন্যই কিমের শরীর ধাক্কা দিয়ে তাকে দূরে ফেলে দিয়েছিল। আর এত জোরে ধাক্কা দেওয়ার জন্য কিমও অনেকটা ব্যথা পেয়ে যায়। এই জন্য প্রচণ্ড মাথা গরম করে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে আসল কিমকে লুসিকোর ঘরের মধ্যে নিয়ে আসা হয়। এই জন্য পরদিন সকালবেলায় সে সেই জুতো কোম্পানির মালিক মিস্টার লুয়ের সঙ্গে কথাবার্তা বলতে চলে যায়। তবে মিস্টার লু তাকে একেবারে পাত্তাই দেয় না আর তাকে জোর করে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। আর এরপর সে তার বাসায়ও যাওয়ার ট্রাই করে।
তবে সিকিউরিটি গার্ড যেহেতু তাকে চিনতে পারছিল না, এই জন্য তার নিজের বাসায় তাকে ঢুকতে দেওয়া হয় না। আর এদিকে লুসিকোর বাবার মনে হচ্ছিল তার ছেলে এমন বিহেভিয়ার করছে কারণ আঘাতের জন্য হয়তোবা তার ছেলের স্মৃতিশক্তি চলে গিয়েছে। আর এরপর যখন তারা সবাই ঘুমিয়ে পড়ে তখন আমরা দেখতে পারি কিম লুসিকোর বোনের মোবাইলটা চুরি করে সেটা দিয়ে সোজা কোম্পানির মালিক লুকে কল দেয় আর তাকে বলে যে এখন সে শুধুমাত্র তার সঙ্গে মিট করবে কোর্টের হিয়ারিংয়ের দিনে। আর সে তাকে কনভিন্স করে এটাও বলে যে তোমার কোম্পানিরই জয় হবে, তবে টাকাগুলো আমাকে অবশ্যই সময় মতো সেন্ড করে দিতে হবে, তবে এর মাঝখানে একটু ব্যস্ত থাকার জন্য আমি কোনোভাবেই তোমার সঙ্গে মিট করতে পারবো না। এদিকে আসল লুসিকো তার বন্ধু ফ্যাটিকে জিনের সঙ্গে কাটানোর সময়গুলো সম্পর্কে বলা শুরু করে। সে বলে যে আজকের দিনটা খুবই ভালো একটা সময় আমরা পার করেছি। তবে তখন তার বন্ধু ফ্যাটি তাকে পরামর্শ দিয়ে বলে যে এইটাই হচ্ছে গিয়ে আসল সময়, তোমাকে কিমের কাছ থেকে জিনকে দূরে সরাতে হবে। মানে যদি তুমি জিনকে তোমার করে পেতে চাও তাহলে কিমের বডি থেকে তাকে দূরে সরাতে হবে। আর এই সমস্ত ব্যাপারগুলো লুসিকো খুব ভালো করে বুঝতে পারে, এই জন্য সে পরের দিন অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জিনকে ডেকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে সরি বলার জন্য। অন্যদিকে জিনের মা যেহেতু বারবার করে তাকে প্রেশারাইজ করছিল, এই জন্য বাধ্য হয়ে তারও কিমের সঙ্গে মিট করতে চলে আসতে হয়। এখন প্ল্যান মতে লুসিকো জিনকে সরি বলার জায়গায় উল্টো এখানের ওয়েটারের সঙ্গে বেয়াদবি করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জিন একটু বেশি লজ্জা পেয়ে সেখান থেকে রাগ হয়ে উঠে চলে যায়। এরপরে যখন সন্ধ্যাবেলায় জিন তার রুমের মধ্যে একা বসেছিল তখন তার মা বারবার করে তাকে কল দিচ্ছিল। আসলে সে কিমের কাছ থেকে কিছু টাকা নেয়ার ব্যাপারে তাকে কথাবার্তা বলতে বলছিল, তবে জিন তার মায়ের কোনো কলই পিক করছিল না। একটু পরে তাকে লুসিকো কল দেয় আর লুসিকো আজকের রেস্টুরেন্টের ঘটনার জন্য তার কাছে মাপ চাওয়া শুরু করে আর সে বারবার করে তাকে সরিও বলে। তবে আমরা দেখতে পারি জিন তাকে এটা স্পষ্ট জানিয়ে দেয় যে আমি চাইলেও তোমাকে আর মাফ করতে পারবো না, তুমি ব্যবহারটাই এমনটা করেছো। আর এটা বলার সঙ্গে সঙ্গে যখন তারা ফোনটা রেখে দেয় তখন আমরা দেখতে পারি লুসিকো আর তার ফ্রেন্ড নাচানাচি করা শুরু করে। তবে আরও একবার শেষবারের মতো পার্কে মিট করার জন্য সে জিনকে রাজি করিয়েই ফেলে আর সে এইটাও তার কাছে প্রমিস করে যে এইবার সে উল্টাপাল্টা কোনো ব্যবহার করবে না। এরপরে যখন পরদিন পার্কে জিন তার সঙ্গে মিট করতে যায় তখন প্ল্যান মতে লুসিকোর সঙ্গে অলরেডি দুটা মেয়ে ছিল আর এই মেয়েগুলো জিনকে অনেক বেশি অপমান করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে না পেরে জিন প্রচণ্ড রাগ করে একটা ট্যাক্সিতে উঠে বসে। তবে লুসিকো এখন পর্যন্ত তাকে ফলো করেই যাচ্ছিল। সে উল্টোই ট্যাক্সির কাছে এসে জিনকে নানান রকম করে অপমান করে আর তাকে বলে যে তোমার মতো এমন আনস্মার্ট এবং খ্যাত একটা মেয়ে আমি জীবনও দেখিনি, তোমার মতো এমন কুৎসিত মেয়েও আমি আমার জীবনে দেখিনি। আর এগুলোতে প্রচণ্ড রাগ হয়ে জিন তাকে বলে যে কোনোদিনও আমার সামনে আসার ট্রাই করবে না। এটা বলে যখনই ট্যাক্সি নিয়ে সে চলে যায় তখন আমরা দেখতে পারি লুসিকোর খুশির শেষ ছিল না, কারণ তার প্ল্যানটা পুরোপুরি কাজ করে ফেলেছে। এখন জিন কিমকে সবচেয়ে বেশি হেট করে। তবে তখনই আবার তার ঘরের কথা তার মনে হওয়া শুরু হয়ে যায়, এই জন্য সে খুবই আপসেটও হওয়া শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি লুসিকোর বাবা মা যেহেতু মনে করছিল তাদের ছেলের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, এই জন্য তারা প্রচণ্ড আপসেট হয়েছিল। এই জন্য তাদের ছেলের স্মৃতিশক্তি ফেরত আনার জন্য তারা পুরনো একটা গান গাওয়া শুরু করে। তবে আমরা দেখতে পারি কিম অন্যদিকে মুখ করে ঘুমানোর নাটক করছিল। তবে লুসিকোর বাবা মার তার প্রতি এত ভালোবাসা দেখার পরে তার নিজের ছোটবেলার স্মৃতিগুলো মনে হওয়া শুরু হয়ে যায়। এখান থেকে গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে আসে আর আমরা দেখতে পারি কিমের ছোটবেলার একটা স্মৃতি। আমরা দেখতে পারি যে কিম বাইরের ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তার বাবা মাকে ভেতরে দেখতে পেত তার বোনকে ভালোবাসা দিতে, তবে তার প্রতি তারা একেবারেই কেয়ারলেস ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে কিমের ছোটবেলাটা মোটেও সাধারণভাবে কাটেনি, তার ছোটবেলাটা দুঃখে জর্জরিত ছিল। এরপরে পরদিন সকালবেলা কিম ভুল করে লুসিকোর একটা ডিভাইসকে চালু করে দেয়, যেই ডিভাইসটা তার বন্ধু ফ্যাটি এবং সে নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য বানিয়েছিল। আর এই ডিভাইসটার সিগন্যাল যখন ফ্যাটি পেয়ে যায় তখন সে কিমের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। আসলে তার মনে হয়েছিল যে লুসিকো সেই 3 নম্বর উইশটাকে বলে তার নিজের বডির মধ্যে আবারও ফেরত চলে গিয়েছে। এই জন্য সে তার সঙ্গে কথাবার্তা বলার মাঝখানে কিমের কাছে সেই জাদুর খেলনাটা সম্পর্কেও বলে দেয়। আর এইটা শোনার পরে কিম একটু বেশি কিউরিয়াস হয়ে যায়, এই জন্য সে খুবই চালাকি করে ফ্যাটিকে সেই জাদুর খেলনাটা সহ একটা জায়গায় আসার জন্য বলে। আর ফ্যাটিও খুবই সরল মনে কিছু না বুঝে সেই খেলনাটা নিয়ে সেই লোকেশনে চলেও আসে। আর একটু পরে যখন লুসিকোকে এখানে ডেকে নিয়ে আসা হয় তখন লুসিকো দেখতে পারে অলরেডি কিম সেই জাদুর খেলনা সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছে। এখন কিম তাদেরকে থ্রেট করে বলা শুরু করে যে এই জাদুর খেলনা সম্পর্কে সে সবাইকে বলে দেবে, আর যদি তারা চায় সে এমনটা না করুক তাহলে তার 2টা কাজ লুসিকোকে করতে হবে। মানে এখন যেহেতু তার চেহারাটা কিমের মতো দেখতে, এই জন্য কিম হয়ে লুসিকোকে তার 2টা কাজ করতে হবে, কারণ এখন পর্যন্ত 6 দিন হতে 2 দিন বাকি ছিল। এই জন্য কালকের দিনে প্রথমে তাকে গিয়ে তার একটা স্পেশাল লোকের সঙ্গে মিট করতে হবে আর তার কিছু টাকা সেখান থেকে কালেক্ট করতে হবে। আর পরদিন মানে লাস্টের দিনে তাকে কোর্টে গিয়ে উকিল হয়ে সেই ক্লায়েন্টের পক্ষে কেসটাকে লড়তে হবে।
তবে এগুলো শোনার পরে লুসিকো তাকে বলে যে আমি আসলে কিভাবে একটা উকিল হয়ে কোর্টে গিয়ে কাজ করব, কারণ আমার বয়স তো মাত্র 18 বছর। তখন কিম তাকে বলে যে তোমাকে উকিল টুকিল হতে হবে না, তুমি শুধুমাত্র কোর্টে যাবে, সব কিছু আগে থেকেই কাগজের মধ্যে লেখা থাকবে, তুমি শুধু কাগজ দেখে দেখে সমস্ত ব্যাপারগুলো পড়ে বলে দেবে, বাস তোমার কাছে এতটুকুই। এই জন্য পরদিন সকালবেলা লুসিকো কিম হয়ে চলে আসে সেই কোম্পানির মালিক মিস্টার লুয়ের সঙ্গে মিট করার জন্য, আর তার কাছ থেকে সমস্ত টাকা পয়সাগুলো কালেক্ট করা শুরু করে। তবে তখন দুর্ভাগ্যবশত জিনের মাও সেই পর্যন্ত পৌঁছে যায়, আর সে তাদের সমস্ত কথাগুলো শুনে ফেলে। এই জন্য যখন কিম সেখান থেকে চলে যায়, তখন জিনের মা গিয়ে মিস্টার লুকে হুমকি দিয়ে তার কাছ থেকে মুখ বন্ধ রাখার জন্য টাকা চাওয়া শুরু করে, মানে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে। এরপরে ফাইনালি চলে আসে শেষ দিন, মানে আজকে হচ্ছে সেই 6 নম্বর দিন, আর আজকেই তাকে সেই উইশ করে তার নিজের বডিতে ব্যাক করতে হবে। আর আজকে যেহেতু কিমের কোর্টে একটা হিয়ারিং ছিল, এই জন্য কিমকে কোর্টেও যেতে হতো। এই জন্য লুসিকো কোনো রকমের রেডি হয়ে চলে আসে কোর্টে। আর যখন কোর্টে সে ঘড়ির দিকে তাকায়, তখন সে দেখতে পারে 6টা বাজতে এখন শুধুমাত্র 4 ঘন্টাই বাকি আছে। অন্যদিকে জিনও তার মায়ের কাছ থেকে এই জিনিসটা জানতে পারে যে সেই জুতা বানানো কোম্পানি, মানে মিস্টার লুয়ের যেই কোম্পানিটা, সেটা আসলেই একটা ফ্রড কোম্পানি। এটা শোনার পরে জিন তার মাকে বলে যে তোমার মিস্টার লুয়ের কাছ থেকে টাকা না নিয়ে বরং সত্যিটা নিয়ে কোর্টে যাওয়া উচিত ছিল। তবে তার মা কোনোভাবেই এটার জন্য রাজি হচ্ছিল না, কারণ তার কাছে টাকাটা সবার আগে। তবে এগুলো শোনার পরে জিনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে তার মাকে বকাবকি করে সে নিজেই বেরিয়ে পড়ে কোর্টে যাওয়ার জন্য। আর এটা দেখার পরে জিনের মাও তাকে থামানোর জন্য তার পেছন পেছন যাওয়া শুরু করে। আর এমন করেই তারা দুজনেই বেরিয়ে পড়ে কোর্টের দিকে। আর বাসের মধ্যে জিন তার মাকে বারবার করে এই জিনিসটা বুঝিয়ে বলার ট্রাই করে যে আসলে আমার কখনোই টাকা পয়সার প্রতি এতটা লোভ ছিল না, আমি তো সবসময় শুধু সাধারণ একটা জীবন লিড করতে চাইছিলাম, কিন্তু দেখো আজকে তোমার জন্য আমি কোথায় এসে দাঁড়া হয়েছি। এদিকে কোর্টের মধ্যে লুসিকো ফুললি কনফিডেন্ট নিয়ে কিমের দেয়া সমস্ত লেখাগুলো সবার সামনে পড়ে শোনায়, যেই জন্য সেই জুতার কোম্পানি এই কেসটা উইনও করে ফেলে। তবে এইটা দেখার পরে পাশে থাকা সেই বৃদ্ধ মহিলাটা কিমের হাত ধরে বারবার করে কান্নাকাটি করে তার কাছে সাহায্য চাওয়া শুরু করে, কারণ কিম তাকে প্রমিস করেছিল যে সে যেই কোনো ওয়েতে এই কেসটা উইন হতে তাকে সাহায্য করবে, আর তার স্বামীর মৃত্যুর যেই ন্যায় বিচার সেটা সে তাকে পেতে সাহায্য করবে। তবে এই সমস্ত ব্যাপারগুলো যখন হচ্ছিল, তখনই লুসিকোর পকেট থেকে একটা ছোট খেলনা পড়ে যায়। আসলে এই খেলনাটা তাকে জিন দিয়েছিল সেই দিন রাতের বেলায়, যেই দিন রাতে তারা খুবই সুন্দর একটা সময় স্পেন্ড করেছিল। আর এটা দেখার পর তার মনে পড়ে যায় জিনের সেই কথাগুলো, যেখানে জিন তাকে বলেছিল যে জীবনে কোনো দিনও খারাপ মানুষের সঙ্গ দেওয়ার ট্রাই করবে না, সবসময় সত্যের পক্ষে দাঁড়া হওয়ার ট্রাই করবে। আর যদি কখনো তোমার এমন সিচুয়েশন চলে আসে যখন তুমি বেশি কনফিউজ হয়ে গেছো, তখন চিৎকার করে প্রচণ্ড সাহসের সঙ্গে সবার সামনে সমস্ত সত্যিগুলো বলে দেওয়ার সাহস রাখবে। আর যখনই তার মনের মধ্যে এই জিনিসটা চলে আসে, তখনই সে জজের সামনে চিৎকার করে সমস্ত ব্যাপারগুলো বলা শুরু করে। সে বলে যে মিস্টার লুয়ের যে জুতার কোম্পানিটা আছে সেটা আসলেই একটা ফ্রড কোম্পানি, সে মানুষদেরকে মুখ বন্ধ করার জন্য টাকাও খাইয়ে থাকে, এমনকি সে আমাকেও অনেকগুলো টাকা দিয়েছে যাতে করে আমি তার পক্ষে ফাইট করি। আর যখন এই কথাবার্তাগুলো হচ্ছিল, তখন জিন এবং তার মা সাক্ষী হিসেবে এখানে চলেও আসে। আর এই জন্য কোর্ট সিদ্ধান্ত নেয় যে মিস্টার লুয়ের সেই শু কোম্পানিটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, আর মিস্টার লুকেও জেলের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর এরপরে যখন কিম বাইরে এসে তার বন্ধু ফ্যাটির সঙ্গে মিট করে, তখন সে তার বন্ধুকে একটা গুড নিউজ দেয়। সে বলে যে সে পরিস্থিতির সামনে একেবারেই মাথা নত না করে সত্যিটা সবার সামনে তুলে ধরেছে, মানে সে সবসময় সত্যির পক্ষ দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো বলে যখন সে আবারও বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে কিম একেবারেই তার উপরে হ্যাপি ছিল না, কারণ কিম তাকে বলে যে তুমি আমার ক্যারিয়ারটা পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছো, এই জন্য এখন আর আমি আমার বডিতে ব্যাক করতে চাই না, সেই বডি তোমারই থাক, তুমি আমার জীবনটাকে লিড করো, কারণ কিমের 12টা তুমি অলরেডি বাজিয়ে দিয়েছো, আর এখন আমি তুমি হয়ে তোমার ফ্যামিলির সঙ্গে বাস করব। তবে এগুলো শোনার পরে লুসিকো তার কাছে মাপ চাওয়া শুরু করে, আর তার কাছে বারবার করে ভিক্ষা চাওয়া শুরু করে। তবে কিম কোনোভাবেই তার কথায় পাত্তাই দিচ্ছিল না। তবে একটা পর্যায়ে যখন লুসিকো দেখতে পারে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, তখন এই খেলনাটা নেয়ার জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর এই মারামারির মধ্যে তার দাদিও একটু পরে চলে আসে, আর তার দাদি লুসিকোকে কিম মনে করে উল্টো লুসিকোকেই মারধর করা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মানে সে নিঃশ্বাস নিতে না পেরে মৃত্যুর দিকে চলে যাচ্ছিল। এই জন্য বাধ্য হয়েই লুসিকোকে সেই খেলনাটাকে রেখে দিয়ে তার দাদিকে ওষুধ দিতে হয়। আর এই সমস্ত তাড়াহুড়ার মাঝখানেই আমরা দেখতে পারি ঠিক 6টা বেজে যায়, মানে এখন আর সেই খেলনাটা কাজ করবে না, মানে এখন লুসিকোকে তার সারাটা জীবন কিমের বডির মধ্য থেকেই পার করতে হবে। এই জন্য লুসিকো প্রচণ্ড মন খারাপ করে কিমকে বলে যে আমার ফ্যামিলিকে একটু দেখে শুনে রেখো। এটা বলে প্রচণ্ড আপসেট হয়ে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে।
তবে অন্যদিকে আমরা দেখতে পারি যখন কিম সেই খেলনাটা হাতে পেয়ে যায় তখন সে প্রথমেই খেলনাটার স্টার্ট বাটনে প্রেস করে দেয় আর প্রথম উইশটা সে চায় সে দুনিয়ার সবচেয়ে বড় লোক পার্সন হতে চায়। তবে দ্বিতীয় উইশটা যখন সে করতে যাচ্ছিল তখন সে লুসিকোর মতো একটা ভুল করে ফেলে। সে কার্ডের উল্টো পাশে যখন একটা হাঁসের সিম্বল দেখতে পারে তখন সে হাঁসের মতো শব্দ করা শুরু করে, যেই জন্য এটাকে উইশ মনে করে খেলনাটা তাকে একটা হাঁসে কনভার্ট করে দেয়। পাশেই একটা হাঁসের দোকান ছিল, দোকানদার মনে করছিল এই হাঁসটা হয়তোবা সেখান থেকে বেরিয়ে চলে এসেছে, এই জন্য সে এই হাঁসটাকে ধরে খাঁচার মধ্যে নিয়ে বন্দি করে দেয়। আর তখন আমরা দেখতে পারি ওভার স্পিডে একটা গাড়ি এসে সেই খেলনাটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। মানে আমরা বুঝতে পারি যে এখন কিম একটা হাঁস হয়ে সারাটা জীবন এই খাঁচার মধ্যেই বন্দি থাকবে, আবার তাকে হয়তো 2-1 দিনের মধ্যে কিমাও করে ফেলা হতে পারে। আর এদিকে আমরা দেখতে পারি লুসিকো প্রচণ্ড মন খারাপ করে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ করে একটা বাতাস এসে তাকে আবারও সেই রাস্তা ফুটো করে সোজা সেই দুনিয়াতে নিয়ে আসে, যেই দুনিয়াতে সে আবারও তার ছোটোবেলাটাকে দেখতে পারে। সে দেখতে পারে ছোটোবেলায় তার বাবা মা তাকে কত বেশি ভালোবাসতো, তারা কত হ্যাপিলি পুরো লাইফটাকে লিড করছিল। তবে তখন আবারও একটা দরজার মাধ্যমে সে সেই প্লেগ্রাউন্ডে চলে আসে যেখানে সে সেই জাদুকরি খেলনাটা পেয়েছিল। আর তখন লুসিকোর এই জিনিসটা মনে পড়ে যে ছোটোবেলায় আসলে তার দাদু তাকে নিয়ে এই প্লেগ্রাউন্ডেই খেলা করতে আসতো, আর এখানে তারা দুজন সবসময় জোনাকি পোকা ধরার ট্রাই করতো। এই সমস্ত ব্যাপারগুলো মনে করার পরে সে আর তার ইমোশনকে একেবারেই কন্ট্রোল করতে পারে না, এই জন্য সে চিৎকার করে কান্নাকাটি করা শুরু করে। তবে কিছুক্ষণ চিৎকার করার পরে হঠাৎই সে নোটিস করে সে আবারও তার আগের রূপে ব্যাক করেছে, মানে এখন আবারও সে সেই লুসিকো হয়ে গেছে, মানে কিমের বডিটা তাকে ত্যাগ করে দিয়েছে। আর এই ব্যাপারটা দেখার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, এই জন্য সে দৌড়ে সেই দরজা দিয়ে বেরিয়ে আবারও তার দুনিয়াতে ব্যাক করে। সে প্রথমেই দৌড়ে চলে আসে তার ফ্যামিলির কাছে। ঘরে এসে সে তার ফ্যামিলিকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সে দেখতে পারে তার ফ্যামিলির সমস্ত মেম্বাররা বসে তার দাদির ব্লগিং ভিডিওগুলো দেখছিল, যেখানে তার দাদি ফ্যামিলির গুরুত্ব সম্পর্কে সবাইকে এক্সপ্লেন করে বলছিল। তার দাদি বিশেষ করে লুসিকোকে বলছিল যে জীবনেও তোমার ফ্যামিলিকে ছেড়ে যাওয়ার ট্রাই করবে না, তোমার ফ্যামিলিকে সবসময় টেক কেয়ার করবে আর তোমার ফ্যামিলির সঙ্গ দেওয়ার ট্রাই করবে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে লুসিকো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে তার ফ্যামিলিকে ফেরত পাওয়ার পরে এখন এতটা হ্যাপি ছিল যতটা হ্যাপি সে জীবনেও কোনোদিন হয়নি। এরপর পরদিন সকালবেলা সে গিয়ে সোজা জিনের সঙ্গে মিট করে আর তাকে তার একটা কার্ড আর খেলনাটা দিয়ে চলে আসে। তবে এগুলো দেখার পরে জিনও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ এই খেলনাটা আর কার্ডটা সে কিমকে দিয়েছিল, এটা লুসিকোর কাছে কিভাবে চলে আসলো সেটা সে নিজেও জানে না। এরপরে একদিন আমরা দেখতে পারি জিন আর তার মা চলে আসে সেই হাঁসের দোকানে, যেই হাঁসের দোকানে কিমকে বন্দি করে রাখা হয়েছিল। আসলে কিম এখন পর্যন্ত একটা হাঁস হয়ে সেই দোকানেই বন্দি হয়েছিল। আর যখন সে জিনকে দেখতে পারে তখন সে তাদের মনোযোগ তার দিকে আনার জন্য বারবার করে চিৎকার করে ডাকা শুরু করে। আর জিনকে একটু কনভিন্স করার জন্য সে তার পাখা দিয়ে একটা হার্টের সিম্বল বানায়, এই জন্য জিন জিদ করা শুরু করে সেই হাঁসটা কিনবে। আর তার মাও তার কথা রেখে হাঁসটা কিনে নিয়ে আসে। তবে বাসায় আনার পরে তারা দুজন ডিসকাশন করা শুরু করে যে আসলে এই হাঁসটার সঙ্গে তারা কি করবে। তার মা তো হাঁসটাকে খেয়ে ফেলতে চাইছিল, তবে জিন বারবার করে বলছিল যে এটাকে গোসল করিয়ে আমরা চাইলে এটাকে পালতু হাঁস হিসেবে পালতেও পারি। তবে তার মা এটার জন্য কোনোভাবেই রাজি হতে চাইছিল না, কিন্তু যেহেতু বারবার করে জিন একই কথা বলছিল এই জন্য তার মা তাকে পারমিশনও দিয়ে দেয়। তবে একটু পরে আবার জিন তার মনটা চেঞ্জ করে ফেলে, সে বলে যে চলো যেহেতু একটু বেশিই ক্ষুধা লেগেছে তাহলে আমরা আজকে হাঁসটাকে খেয়েই ফেলি। তবে এইটা শোনার পরে কিমও পুরোপুরি শক্ট হয়ে যায়, সে আসলে বুঝতে পারছিল না সে নিজেকে কী করে সেভ করবে। এই জন্য সেও প্রচণ্ড রাগের মাথায় তাদেরকে বলেই ফেলে যে চলো তোমরা দুজন আমাকে খেয়েই ফেলো। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।